গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা খুবই লেটেস্ট একটা সিনেমা যেটা গত মাসের 26 তারিখে রিলিজ পেয়েছে, মানে বুঝতেই পারছো এখনো সিনেমাটি সিনেমা হলে চলছে। তো ডিসি থেকে যে সিনেমাটি রিলিজ পেয়েছে এটার নাম হচ্ছে সুপার গার্ল, এবং গতানুগতিক আমরা যে সুপারম্যান বা সুপার গার্ল সিনেমা দেখেছি এই সিনেমার কাহিনীটা সম্পূর্ণ ভিন্ন। এবং তোমরা অনেকেই জানো যে 2026 সালে যে কয়টা সিনেমা এসেছে সবগুলোর সিনেমারই কাহিনী কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং আমার কাছে পার্সোনালি সুপার গার্লের এই সিনেমাটা অনেক বেশি ভালো লেগেছে। একবারে তোমার কাহিনী খুবই ইউনিক, আর এই সিনেমাটা তৈরি করতে খরচ হয়েছে প্রায় 2000 কোটি টাকা। তবে বক্স অফিস কালেকশন নাহামরি ভালো নয়, তো এটা একটা ডিজাস্টার হতে পারে আর কি, মানে সিনেমা ফ্লপ হতে পারে। তবে সিনেমার কাহিনী মোটামুটি ভালো, চলো আমরা সবাই একসাথে এনজয় করি। তো সিনেমার গল্পের শুরুতে আমাদের দেখানো হয় কারা এলকে, যে হলো সুপার গার্ল, মানে আমাদের সুপারম্যানের চাচাতো বোন। এবং আমরা তাকে দেখি যে সে তার কুকুর ক্রিপ্টোকে নিয়ে নিজের স্পেসশিপে রয়েছে, এবং তার স্পেসশিপ এতটাই অগাছলো যে দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে এখানে খালি মদার পার্টি হয়েছে, মানে একদমই পরিষ্কার দেখানো হয়নি এটাকে। তো কারা মাত্র ঘুম থেকে উঠে, আর তখনই তার চাচাতো ভাই সুপারম্যান ক্লার্কের একটা মেসেজ আসে। তো ক্লার্ক তাকে বার্থডে উইশ করে, বলে হ্যাপি বার্থডে সিস্টার, আর তোমার জন্মদিনের পার্টিও হয়তো এতক্ষণে শেষ হয়ে গিয়েছে, তো এবার তাড়াতাড়ি পৃথিবীতে ফেরত আসো। তো বুঝতেই পারছো সুপার গার্ল এখন পৃথিবীতে থাকে না। সিরিয়াসলি এরকম একটা সুযোগ যদি আমরা পেতাম, তো পৃথিবীতে আর কে আসতে চাইবে বুঝো? আমরা বা মানুষ হয়ে পৃথিবীতে থাকতে চাই না, তো সুপার গার্ল কেন পৃথিবীতে আসবে? সে পুরোপুরি ইগনোর করে এবং সে কলটাও কেটে দেয়, যেন পৃথিবীতে ফিরে যাওয়ার তার কোনো ইচ্ছাই নেই। আর বর্তমানে সুপার গার্ল এমন একটা গ্রহে রয়েছে যেখানে রেড সান রয়েছে, মানে লাল সূর্য। তবে লাল সূর্য হওয়ার কারণে তার সুপার পাওয়ার কিন্তু একদমই কাজ করে না। এবং আমরা জানি যে ক্রিপ্টোরিয়ান মানে সুপারম্যান সুপার গার্ল ওরা শুধুমাত্র ইউলাসান থেকে শক্তি পায়, যেটা একমাত্র আমাদের সৌরমণ্ডলে রয়েছে। আর অন্যদিকে আমরা সেই একই গ্রহে একটা ছোট্ট বাড়ি দেখতে পাই, যেখানে রুথ নামের একটা লোক তার পরিবারের সঙ্গে থাকে, এবং ওরা অবশ্যই মানুষ নয়। আর তখনই সেখানে একটা স্পেসশিপ ল্যান্ড করে, যেখান থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর এলিয়েন যার নাম হচ্ছে ক্রেম, মানে ওরাও মানুষের মতো দেখতে, বাট ওরা অন্য গ্রহের। তো এখানে রুথের বাবা যার নাম হচ্ছে এলিয়াস নোল এবং তার মা ডেলাইলা, তারা তো ভিলেনকে দেখে ভয় পেয়ে যায়। আর এখানে একটা বিষয় উল্লেখ, এই রুথের বাবা মা কিন্তু এই স্পেসের সবচেয়ে ডেঞ্জারাস ওয়েপন বানানোর ইঞ্জিনিয়ার ছিল, এবং তারা এর আগেও ওই ভিলেন ক্রেমের জন্য অনেক কাজ করেছে। আর এর জন্য ক্রেম তাদের কাছে এসে আরো নতুন ধরনের ওয়েপন চায়। তো এলিয়াস তখন তাকে লোকারের চাবি দিয়ে দেয়। আর রুথ যখন এগুলো দেখছিল তখনই তার ভাই রুম থেকে বেরিয়ে আসে, আর সে রুথকে দেখে তার সাথে দুষ্টুমি করে, ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু এটা দেখে ভিলেন ক্রেম রেগে যায় এবং রুথের ভাইয়ের দিকে চাকু ছুঁড়ে মারে। আর ছেলেকে মারা যেতে দেখে ডেলাইলা করে কি ক্রেমের উপর অ্যাটাক করে, কিন্তু ক্রেম তাকেও মেরে ফেলে। আর তখন এলিয়াস নোল বুঝতে পারে বাঁচার আর কোনো রাস্তা নেই, আর এই কারণে সে একটা ডিভাইস অ্যাক্টিভেট করে দেয়। আর এতে ক্রেমের স্পেসশিপে থাকা সকল বোমগুলো অ্যাক্টিভেট হয়ে যায় এবং ভিলেনের পুরো স্পেসশিপটা উড়ে যায়। আর পরের দিন আমরা দেখতে পাই রুথের পুরো পরিবার মারা গিয়েছে। আর এই কারণে রুথ ওই ক্রেমের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। আর সে বাড়ি ছাড়ার আগে তার বাবার তৈরি যে বিশেষ একটা তরল ছিল সেটা নিয়ে বেরিয়ে পড়ে, কারণ এখন এটাই তার পরিবারের লাস্ট সিম্বল বা স্মৃতি। আর এইদিকে আমরা দেখি কারা একটা ক্লাবে পার্টি করছিল, আর তখন রুথ সেখানে গিয়ে মিউজিক বন্ধ করার কথা বলে, এবং সে সবাইকে বলতে থাকে যে ক্রেম তার পুরো পরিবারকে হত্যা করেছে। তো তার এমন একজন ওয়ারিয়র দরকার যে ইয়েলো হিলস গ্রহের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী ক্রেমকে হত্যা করতে পারবে, আর বিনিময়ে সে তার বাবার তৈরি এই মূল্যবান তরলটি দিয়ে দিতে রাজি রয়েছে। তো এইটা শুনে একজন এলিয়েন তার কাছে আসে এবং বলে এই তরলটা আমাকে দিয়ে দাও। তো এরপর ওই এলিয়েনটি জোর করেই ওই রুথের কাছ থেকে তরলটা কেড়ে নেয়। বাট ভাগ্যক্রমে তখন আমাদের সুপার গার্ল, যে ওই গ্রহে একটা সাধারণ মানুষের মতো প্রায়, সে এসে ওই এলিয়েনটাকে বলে ওই বাচ্চাটার তরল ওকে ফিরিয়ে দাও, কিন্তু এলিয়েনটি মানা করে দেয়। আর এরপর কারা করে কি নিজে এগিয়ে গিয়ে এক ধাক্কায় এলিয়েনটাকে দূরে ছুড়ে ফেলে দেয়, এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়। তবে লাল সূর্যের কারণে সুপার গার্ল কিন্তু তার ফুল পাওয়ার ছিল না, তবে তারপর সে ক্রিপ্টোর সাহায্য নিয়ে সেই এলিয়েনকে হারিয়ে দেয়। আর তারপর রুথকে তরলটা দিয়ে দেয়। আর তখন রুথের মনে হয় যে কারা অনেক বেশি পাওয়ারফুল, তো এই জন্য রুথ করে কি কারার কাছে সাহায্য চায়, কিন্তু কারা কোনো উত্তর না দিয়ে নিজের স্পেসশিপের দিকে চলে যায়। আর পরের দিন সকালে কারা ঘুম থেকে উঠতেই সুপারম্যানের আরেকটা মেসেজ আসে। তো এইবারও ক্লার্ক তাকে বোঝায় যে পৃথিবীকেই তোমার নিজের বাড়ি মনে করো, যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরে আসো, কিন্তু কারা তাও মানা করে দেয়। তো এখানে আমরা বুঝতে পারি কারা বা সুপার গার্ল পৃথিবীর মানুষকে মোটেও পছন্দ করে না, আর এই কারণে সে বেশিরভাগ সময় অন্যান্য প্ল্যানেটে কাটায়। কিন্তু এখানে একটা বিষয়, আমরা তো খারাপই, কিন্তু অন্যান্য প্ল্যানেটের মানুষ তো দেখি অত ভালো নয়। তো যাই হোক, তখনই রুথ আবার তার কাছে আসে এবং বারবার সাহায্যের জন্য রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু কারা স্পষ্ট করে বলে দেয় আমি এখানে যুদ্ধ করতে আসিনি, শুধু একটু মাল খেয়ে পার্টি করতে এসেছি। বাট তখনই এখানে হঠাৎ করে ক্রেম মানে ওই মেন ভিলেনটা তার লোকজন নিয়ে হাজির হয়, কারণ তার স্পেসশিপ তো আগে এলিয়াস ধ্বংস করে দিয়েছে, তো এর জন্য তার একটা স্পেসশিপ দরকার। তো ওর নজর পড়ে হচ্ছে আমাদের সুপার গার্লের স্পেসশিপের উপর। তো আমাদের সুপার গার্ল তখন তার ক্রিপ্টো দিয়ে ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু ক্রেম সঙ্গে সঙ্গে তার বন্দুক থেকে এমন একটা বিষাক্ত ডার্ট ছুড়ে মারে যা সরাসরি ক্রিপ্টোর গায়ে গিয়ে পড়ে। ক্রিপ্টো মানে হচ্ছে আর কি আমাদের ওই কুকুরটা। তো ডার্ট লাগার সঙ্গে সঙ্গে ক্রিপ্টো মাটিতে পড়ে যায় এবং তার পুরো শরীর অবশ্য হয়ে যায়। আর তারপর ক্রেম করে গিয়ে সুপার গার্লের স্পেসশিপ চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর কারা করে কি সঙ্গে সঙ্গে ক্রিপ্টোকে নিয়ে একজন ডক্টরের কাছে যায়, আর ডক্টর ওই ডার্ট বা ওই বিষ চেক করে জানায় এটা মারাত্মক একটা বিষ, আর এখন তো তোমার কুকুর জাস্ট প্যারালাইজড হয়েছে, কিন্তু 3 দিনের মধ্যে এটা যদি অ্যান্টিডোট না পাওয়া যায় সে মারা যাবে। তো এই কথা শুনে কারা তো ভীষণ টেনশনে পড়ে যায়, আর সেই ক্রিপ্টোকে প্রমিস করে যাই হোক না কেন সে এই অ্যান্টিডোট নিয়ে ফিরে আসবে। আর ঠিক তখন
তখনই রুথ আবার তার কাছে সাহায্য চায়, কিন্তু কারা সোজাসুজি বলে দেয় তোমার প্রতিশোধ নিয়ে আমার কোনো আগ্রহ নেই, আর আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিপ্টোকে বাঁচানো। তো এরপর কারা করে কি একটা স্পেস বাসস্টপে গিয়ে বসে আর সে তার ওয়াচে 3 দিনের টাইমার সেট করে, কারণ ক্রিপ্টোকে বাঁচানোর জন্য তার হাতে মাত্র 3 দিন সময় রয়েছে। তখন তার ছোটবেলার কথা মনে পড়ে। অ্যাকচুয়ালি অনেক বছর আগে সে যখন ক্রিপ্টন গ্রহে থাকতো তখনই ক্রিপ্টোর সঙ্গে তার পরিচয় হয়েছিল, মানে কুকুরের সঙ্গে, এবং তখন থেকে সে ওর সঙ্গে রয়েছে। আর এরপর আমরা দেখি সে ওই স্পেস বাসে ওঠে, মানে পৃথিবীতে যেমন বাস এক জেলা থেকে আরেক জেলায় যায়, আর ওইখানে মনে করে এটা হচ্ছে স্পেস বাস, এক গ্রহ থেকে আরেক গ্রহে যায়। তো এইখানে বিভিন্ন প্ল্যানেটের আজব আজব সব এলিয়েনরা ট্রাভেল করছিল। তো কারা সে বাসে উঠে এবং দেখতে পায় রুথও তার পেছনে পেছনে লুকিয়ে সে বাসে উঠে পড়েছে, এবং রুথ আবারও ওকে সাহায্য করার জন্য অনুরোধ করে। বা ঠিক তখনই এখানে একদল স্পেস পাইরেট এসে হাজির হয়, আর তারা নিজেদের স্পেসশিপ থেকে টেলিপোর্ট হয়ে বাসের ভেতরে ঢুকে পড়ে এবং যাত্রীদের স্ক্যান করে তাদের মূল্যবান জিনিসপত্র লুট করতে শুরু করে। তবে সবার আগে ওরা রুথের তরোয়াল নিয়ে নেয়। তো রুথ অনেক মানা করে, কিন্তু তখন সুপারগার্ল বলে দিয়ে দাও নয়তো সমস্যা হবে। তো এরপর তারা করে কি সুপারগার্লের হাতের ঘড়িটাও কেড়ে নিতে চায়, কিন্তু এটা কোনো সাধারণ ঘড়ি ছিল না, এটা ছিল তার বাবার আবার দেওয়া শেষ স্মৃতি, মানে রুথের বাবার যে শেষ স্মৃতি তরোয়াল ওটা দিয়ে দিতে বললো, কিন্তু ওর বাবার শেষ স্মৃতি আবার ও দেবে না। তো এখানে একটা বিষয় আমরা ক্লিয়ার করি, কারার বাবা মানে সুপারগার্লের বাবা এবং সুপারম্যানের বাবা ছিল আপন দুই ভাই, মানে তারা দুজন চাচাতো ভাই বোন। তো যাই হোক বুঝতেই পারছো এখানে একটা ফাইট হবে, এবং তখন সুপারগার্ল একটা বুদ্ধি খাটায়, ওই পাইরেট বা ডাকাতদের যে টেলিপোর্ট ডিভাইস রয়েছে সেটা সে চুরি করে ফেলে, এবং এখান থেকে একটা চমৎকার আমরা ভিএফএক্স ফাইট দেখতে পাই। এবং সুপারগার্ল করে ওই ডিভাইসের সাহায্যে বারবার টেলিপোর্ট হয়ে পাইরেটদের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু লাল সূর্যের কারণে তার ভেতরের শক্তি অনেকটাই দুর্বল ছিল। তবে লড়তে লড়তে সে কোনো রকমের বাসের দরজা পর্যন্ত পৌঁছে যায়, আর ঠিক তখনই একটা স্পেস পাইরেট তাকে দেখে ফেলে এবং সরাসরি মহাকাশে তাকে ছুড়ে দেয়। তো শুরুর দিকে মনে হলো যে কারা হয়তো অনেক দুর্বল, তবে স্পেসে বেরিয়ে আসার সাথে সাথে তার শরীরের উপর আমাদের সৌরজগতের যে সূর্যের আলো সেটা পড়ে, এবং মুহূর্তের মধ্যেই তার সুপার পাওয়ার সব ফিরে আসে। তার মানে আমাদের সুপার গার্ল এখন ফুল পাওয়ারে ছিল, এবং এরপর সে সোজা করে কি ওই ডাকাতদের স্পেসশিপের উপর গিয়ে নামে এবং ওদের গুরুত্বপূর্ণ মেশিনগুলো ছুঁড়ে মহাকাশে ফেলে দেয়। বাট পাইরেটরা এরপর ওর দিকে লেজার ছড়ে, কিন্তু বুঝতে হবে এটা সুপার গার্ল, ওরও তো হিট ভিশন রয়েছে, সে সেটাতে লেজার ঠেকিয়ে দেয় এবং কয়েক মিনিটের মধ্যে পুরো পাইরেট শিপের অবস্থা খারাপ করে দেয়। আর এরপর আমরা দেখতে পাই বাস করে কি পাশের একটা প্ল্যানেটে থামে। তো রুথ তখন সুপার গার্লকে আবারও বলে, আমি বুঝতে পেরেছিলাম তুমি পাওয়ারফুল, কিন্তু আমি জানতাম না তুমি এত বেশি পাওয়ারফুল। আর তখন সুপার গার্ল হেসে বলে, এটা আমি আসলে সবাইকে বলি না, আর সত্যি বলতে আমি আমার সব শক্তি ইউলো সান থেকে পাই। তো রুথ তখন আবারও কারার কাছে তার পরিবারের প্রতিশোধ নিতে হেল্প চায়, কিন্তু কারা আবারও না করে দেয় এবং বলে, দেখো আপাতত আমার লক্ষ্য আমার ক্রিপ্টোকে বাঁচাতে হবে, মানে কুকুরকে, আর এর জন্য আমার অ্যান্টিডোট দরকার। তো সেটা পেতে হলে আগে সবার আগে ওই ক্রেম হারামজাদাকে আমাকে খুঁজে বের করতে হবে। তো বুঝতেই পারছো ওদের দুজনের শত্রু কিন্তু একই। তো যাই হোক এরপর তারা করে কি বাস ড্রাইভারের কাছ থেকে প্রেম সম্পর্কে জানতে চায়, কিন্তু সে কিছুই জানতো না। সে বলে হয়তো ওই স্পেস পাইরেটরা মানে ডাকাতরা জানতে পারে। তো এরপর কারা সঙ্গে সঙ্গে সেই স্পেস পাইরেটদের কাছে যায়, মানে যাদেরকে একটু আগে কেলিয়েছে, আর তারপর নিজের হিট ভিশন দেখিয়ে ভয় দেখিয়ে সত্য কথা বলতে বাধ্য করে। তো কারা জিজ্ঞাসা করে ইয়েলো হিলস গ্রহের ক্রেমকে কোথায় পাওয়া যাবে। তো পাইরেটরা বলে পাশেই বিল কুইজ নামের একটা জায়গা রয়েছে, আর সেখানে ক্রেম এবং তার লোকেরা বিভিন্ন প্রজাতির মেয়েদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়, কারণ তাদের জনসংখ্যা কমতে রয়েছে, আর এই কারণে তাদের জনসংখ্যা বাড়ানোর জন্য ওই মেয়েদেরকে বাচ্চা জন্ম দিতে বাধ্য করে। তো আমি শিওর ওখানেই তোমরা ক্রেমকে পাবে। তো এই কথা শুনে সুপার গার্ল সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রওনা হওয়ার আগে সে রুথের গলায় একটা বিশেষ ডিভাইস পরিয়ে দেয়, আর ওই ডিভাইসটা চালানোর সঙ্গে সঙ্গে রুথ কোনো সমস্যা ছাড়াই মহাকাশে শ্বাস নিতে পারে। আর তারপর তারা দুজনে বেরিয়ে পড়ে বিল কুইজ প্ল্যানেটে যাওয়ার জন্য, এবং সেখানে পৌঁছালে তারা দেখে পুরো প্ল্যানেটটাই খুবই ডেঞ্জারাস। তো যাই হোক কিছুক্ষণ পরে তারা একটা স্পেস ক্লাব দেখতে পায়, আর সেখানে বসে থাকা সকল এলিয়েন তাদেরকে দেখে তো অবাক হয়ে যায়। বাট সুপার গার্ল করে কি শান্তভাবে বসে পড়ে, আর ওই সময় একটা এলিয়েনের নজর পড়ে এই পিচ্চি রুথের উপরে, এবং সে রুথকে পছন্দ করে ফেলে। তো এলিয়েন যখন সুপার গার্লের কাছে আসে তখন সুপার গার্ল ওই এলিয়েনের কাছে ক্রেমের ব্যাপারে জানতে চায়, কিন্তু প্রথমে সে জানাতে চায় না, আর এর জন্য সুপার গার্ল করে কি আর্ম রেসলিং এর বেট ধরে, এবং এখানে সুপার গার্ল বলে আমি যদি জিতে যাই তাহলে ক্রেমের লোকেশন তুমি আমাকে দেবে, আর হেরে গেলে আমি এই মেয়েকে তোমাকে দিয়ে দেবো। তো দুজনে আর্ম রেসলিং শুরু করে, কিন্তু বুঝতেই পারছো এটা তো কারা মানে সুপার গার্ল, সে 1 সেকেন্ডের হাত ভেঙে দেয়, আর তারপর এক এক করে সবাইকে পিটাতে থাকে, এবং অল্প সময়ের মধ্যেই পুরো ক্লাব হার মেনে নেয়। এবং তারপরে ক্লাবের যে মালিক যার নাম হচ্ছে ড্রম এবং তার স্ত্রী হচ্ছে মেল, তারা জানায় যে তাদের কাছে একজন লোক আছে যে ক্রেম পর্যন্ত পৌঁছাতে তাদেরকে সাহায্য করতে পারে। আর তখনই সেখানে আরেকটা ডেঞ্জারাস কিলার আসে। তো তাকে দেখেই সিনেমায় প্রথমবারের মতো আমাদের সুপার গার্লও ঘাবড়ে যায়, এবং সুপার গার্ল বলে এটা হচ্ছে লোগো, এবং এই পুরো সোলার সিস্টেমের সবচেয়ে ডেঞ্জারাস বাউন্টি হান্টার, আর একে কেউ মারতে পারে না, এবং সে কোনো কিছু না ভেবেই যে কাউকে মেরে ফেলতে পারে। তো ওর সাথে বন্ধুত্ব করার দরকার নেই, পাঙ্গা নেওয়ারও দরকার নেই, যত দূরে থাকবে তত ভালো। আর অন্যদিকে আমরা দেখতে পাই লোবো নামের সেটা আর কি আমাদের অ্যাকোয়াম্যান, তবে এই সিনেমাতে সে অ্যাকোয়াম্যান নয়। তো যাই হোক সে করে কি ওই বারের যে মালিক ড্রোমার মিলের কাছ থেকে চ্যাড নামের একজন এলিয়েনের খোঁজ করছিল, কারণ চ্যাডকে হত্যা করার জন্য সে মোটা অঙ্কের বাউন্টি পেয়েছে, আর ওই চ্যাড আবার ক্রেমের টিমে কাজ করে, মানে ক্রেমের ডান হাত। তো রুথ এই কথা যখন শুনে ফেলে সে সাথে সাথে করে কি ওই লোবোকে গিয়ে বলে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমরা দুজন মিলে তোমাকে
তোমাকে জেড আর ক্রেমকে ধ্বংস করতে সাহায্য করবো। কিন্তু লোবো উল্টোকে ধরে ফেলে এবং বলে, এই বেটি তুই জানিস আমি কি, আমি কোনো বাচ্চাদের সঙ্গে কাজ করি না। বাট তখন সুপার গার্ল মাঝখানে আসে এবং বলে, ও আসলে আমার ছোট বোন, আমরা তো জাস্ট এখানে একটু পার্টি খেতে এসেছি, হয়তো একটু খাওয়ার বেশি হয়ে গিয়েছে জন্য আবল তাবল করছে, প্লিজ মাইন্ড করবেন না। তো লোবো ওদের কথা শুনে এখান থেকে চলে যায়। আর তারপর গল্প যায় হচ্ছে ফ্ল্যাশব্যাকে, যেখানে আমরা দেখি ক্রিপ্টন প্ল্যানেট মানে সুপারম্যানদের প্ল্যানেট একদম শেষ হয়ে যাচ্ছিল। আর আমরা সেখানে কারার বাবা মাকে দেখতে পাই, আর তারা ছিল ওই গ্রহের অন্যতম সেরা বিজ্ঞানী। আর ওই সময় আমরা সেই স্পেসশিপটাও দেখতে পাই যাতে করে আগেই সুপারম্যানের বাবা মা সুপারম্যানকে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ওদের ওই গ্রহ ধ্বংস হওয়ার আগে আমাদের সুপার গার্লের বাবা মা করে কি তাদের ল্যাবে এবং একটা বিশেষ ডিভাইস অন করে দেয়। আর ওই ডিভাইসের কারণে ওই গ্রহ থেকে ছোট্ট একটা সিটি করে কি আলাদা হয়ে স্পেসে বেরিয়ে যায় এবং কিছু সময় পরে পুরো ক্রিপ্টন গ্রহ তো ধ্বংস হয়ে যায়, কিন্তু ওই সিটিটা আকাশে চলে যায় কারণ অনেক মানুষ বেঁচে যায়, মানে বড় লোকরা খালি বাঁচে। আর এই কারণে কারার বাবা অনেক খুশি হয়, কারণ তারা জানতো তাদের পেটে কারা রয়েছে, কারার জন্ম হবে কয়দিন পরে। তো এর কিছুদিন পরে কারার জন্ম হয়। আর ওই পুরো শহরে সে একাই ছিল একমাত্র শিশু, মানে শুধুমাত্র মনে করো ওই বৈজ্ঞানিক ল্যাবটা আকাশে গিয়েছিল, তো এই জন্য কোনো শিশু নেই। তো ধীরে ধীরে সে বড় হতে থাকে, কিন্তু কিছু সময়ের মাঝে ওই শহরের অবস্থাও খারাপ হতে থাকে। সেখানে একটা ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়ে এবং প্রথমেই ওই রোগে সুপার গার্লের মা মারা যায়। আর তারপর সুপার গার্লের বাবা বুঝতে পারে তার মেয়ে যদি এখানে থাকে সেও মারা পড়বে, আর তিনি সেটা চান না। আর এই কারণে তিনি সিদ্ধান্ত নেন কারাকেও সে ওই গ্রহে পাঠাবে যেখানে সুপারম্যানকে পাঠানো হয়েছিল, অর্থাৎ পৃথিবীতে, যাতে ওর চাচাতো ভাই সুপারম্যান ওর দেখাশোনা করতে পারে। তো এরপর সুপারম্যান কোথায় গিয়েছে সেরকম তোমার গাণিতিক ক্যালকুলেশন করে সুপারম্যানের জন্য মেসেজ রেখে ওকে ওর কুকুরের সঙ্গে স্পেসশিপে বসিয়ে দেওয়া হয়। আর বিদায়ের আগে কারার হাতে কারার বাবা একটা বিশেষ ঘড়ি তুলে দেয় এবং বলে এটা সবসময় তোমার বাবার শেষ স্মৃতি হয়ে থাকবে। আর এরপর অনেক কষ্ট নিয়ে কারার বাবা কারাকে গুড বাই বলে আর কারার স্পেসশিপও পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয়। তো যাকে পুরো গল্প শুনে রুতো কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, কারণ ওরও তো কেউ নেই, মানে ওদের দুজনেরই কেউ নেই। আর তারপর কাহিনী আবার প্রেজেন্টে আসে। তো যাই হোক এরপর কারা করে কি নিচে আসে আর ড্রম এবং ম্যালকে দেখতে পায়, মানে ওই যে ওই বারের মালিক, এবং সে তাদের বাড়ির পুরনো ফটো অ্যালবাম দেখছিল। আর এখান থেকে তারা জানতে পারে ওই বারের মালিকের একটা মেয়ে ছিল, কিন্তু কোথাও তাকে এখন বর্তমানে দেখা যাচ্ছে না। আর এই পয়েন্টটা মনে রাখতে হবে। আর এর কিছুক্ষণ পরে ম্যাল করে কি সুপার গার্লকে একটা ড্রিঙ্ক দেয়, তবে ওটা কোনো নর্মাল ড্রিঙ্কস ছিল না। মূলত এই বারের মালিক কারাকে এবং রুথকে, মানে সুপার গার্লকে এবং রুথকে ক্রেমের কাছে বিক্রি করে দেওয়ার চুক্তি আগেই করে রেখেছিল এবং তাদের পরিকল্পনা ছিল তারা এই দুজনকে যদি ক্রেমের হাতে তুলে দেয় তাহলে ক্রেম তাদের যে মেয়েকে তুলে নিয়ে গিয়েছে বাচ্চা জন্ম দেওয়ার জন্য তাকে ফেরত দেবে। কিন্তু যখনই সুপার গার্ল ড্রিঙ্কসটা খায় তখনই সেটা তার ভেতরে আস্তে আস্তে কাজ করা শুরু করে এবং সুপার গার্ল আস্তে আস্তে মনে করো দুর্বল হতে থাকে এবং এর কিছুক্ষণ পরে ক্রেম তার লোকজনের সেখানে পৌঁছায়। কিন্তু ঠিক তখনই কারা করে কি সেখানে রাখা একবার দুধ খেয়ে ফেলে। আর এই কারণে তার ঘুমের নেশা, মানে এটা তো ঘুমের ওষুধ ছিল, অনেকটাই কেটে যেতে শুরু করে এবং সে ক্রেমের লোকজনদের উপর পুরোপুরি একটা হামলা করে দেয়। তবে এইখানে কারাকে অনেক দুর্বল দেখাচ্ছিল, তো এই কারণে সে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ক্রেম তাকে ধরে ফেলে। আর ওই সময় সুপার গার্লের নজর পড়ে ক্রেমের কাছে রাখা ক্রেমের যে বিষটা রয়েছে ডার্ট, সেটার অ্যান্টিডোটের উপর। আর তখনই ও প্রচন্ড বমি করে এবং ভেতরে যত অজ্ঞান করা ওষুধ ছিল সব বেরিয়ে যায় এবং কারা, মানে আমাদের সুপার গার্ল, পুরোপুরি সুস্থ হয়ে যায়। আর সিনেমার এই পর্যায়ে আমরা একটা ব্রেক নিতে চাচ্ছি এবং তুমি ব্রেকটা একটু টেনে তারপর মূল ভিডিওতে যাবে। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো ব্রেক শেষে আমরা আবার ফেরত আসলাম। তো আমরা কি দেখেছিলাম, আমাদের সুপার গার্লকে যে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছিল সেটা কিন্তু ঠিক হয়ে গিয়েছে, বমি হয়ে সব বেরিয়ে গিয়েছে। তো এখন সে পুরো রেডি ফাইট করার জন্য। তো সে উঠে দাঁড়িয়ে করে কি ক্রেমের সকল লোকদেরকে কুত্তা পিটাতে থাকে। তো সিচুয়েশন এখানে খুবই গড়বড়ে এবং একটা সময় মনে হয় সুপার গার্ল হয়তো একা হ্যান্ডেল করতে পারবে না। এর কারণ হচ্ছে সুপার গার্ল তো অন্য গ্রহে সেই ফুল শক্তি পায় না। আর ঠিক তখনই ক্রেমের স্পেসশিপে কেউ হামলা করে দেয়, যে কারণে হয় কি ক্রেমের ওই স্পেসশিপে যেসব মেয়েরা বন্দী ছিল, যাদেরকে বাচ্চা বানানোর মেশিন হিসেবে নিয়ে যাওয়া হচ্ছিল, তারা সবাই মুক্ত হয়ে যায়। আর আমরা দেখতে পাই এই হামলাটা অন্য কেউ না, এটা করেছে হচ্ছে লোবো। আর তারপর লোবোর চোখ পড়ে হচ্ছে স্যাডের ওপর, আর সে স্যাডকে তাড়া করতে থাকে। তবে এই স্যাড কিন্তু সেই স্যাড না। তো যাই হোক, তো একদিকে সুপার গার্ল অন্যদিকে লোবো দুজনেই তো খেলাচ্ছে, কিন্তু স্যাডের লোকজন তখন করে কি লোবোকে তার বাইক থেকে ফেলেন। আর তখন সুপার গার্ল তাকে সাহায্য করতে এগিয়ে আসে এবং দুজনে মিলে সমানে ক্র্যামের লোকদেরকে পিটায়। কিন্তু ওই সুযোগে স্যাড তখন পালিয়ে যায়, আর এটা দেখে লোবোতে একদম রেগে যায়। আর এই দিকে সুযোগ বুঝে রুথো করে কি সরাসরি ক্রেমের উপর হামলা করতে দৌড়ায়, কিন্তু ঠিক সময় সুপার গার্ল তাকে ধরে ফেলে। আর এই কারণে
কারণে রুথ খুব রেগে যায়। আর ওই সময় ক্রেম করে কি রাগের মাথায় ওই বারের যে মালিক ড্রম মেল এবং তার মেয়েকে মেরে ফেলে, কারণ ওদের জন্যই ওর কিডন্যাপ করে অনেকগুলো মেয়ে পালিয়েছে। আর তারপর ক্রেম সেখান থেকে চলে যায়। তো যাই হোক, ওই বারের মালিক এবং তাদের মেয়ের মৃত অবস্থায় দেখে আমাদের সুপার গার্ল অনেক কষ্ট পায়। আর এরপর আমরা দেখতে পাই যে সুপার গার্ল দেখে যে ক্রেম এবং তার লোকজন তাদের স্পেসশিপটাকে টেলিপোর্ট করে সেখান থেকে পালিয়ে গেল। তো এই কারণে রুথ আবারও রেগে যায় এবং সুপার গার্লকে বলে, আমি আজকে ক্রেমকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তুমি আমাকে থামিয়ে দিয়েছো। তো সুপার গার্ল তখন ওকে শান্ত করার চেষ্টা করে এবং সে চায় না যে রুথ ওই রিভেঞ্জের নেশায় কাউকে খুন করুক, মানে সিরিয়াসলি। তো যাই হোক, এরপর সুপার গার্ল সেখানে কিডন্যাপ হওয়া বাকি মেয়েদের অবস্থা দেখে। মেয়েদের অবস্থা খুবই খারাপ। আর এটা দেখে সে খুবই ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে না যে তার কি করা উচিত। সে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ার এই কারণে সে একাই স্পেসে চলে যায় এবং নিজের পুরো জীবনের কথা ভাবতে থাকে, ভাই সিরিয়াসলি এরকম স্পেসে যদি আমরা মাঝে মাঝে যেতে পারতাম। তো এখানে সে বুঝতে পারে এত বছর ধরে সে শুধুমাত্র তার নিজের ব্যক্তিগত কষ্ট এবং অতীত থেকে পালিয়ে বেরিয়েছে এবং সে কারো কোনো উপকারে লাগেনি জীবনে। তো নিজের ভেতরের সকল রাগ সে মহাকাশে জোরে জোরে চিৎকার করে বের করে দেয় আর কিছুক্ষণ পরে ফিরে আসে। আর এরপর একটা এলিয়েনকে ধরে সে জিজ্ঞাসা করে, ক্রেমকে কোথায় পাবো বল। তো এলিয়েন ভয় পেয়ে মুতে দেয় এবং বলে যে আমি তোমাকে ক্রেমের কাছে নিয়ে যাব। তো রুথও করে কি লুকিয়ে লুকিয়ে সব শুনে ফেলে এবং চুপি চুপি ওই স্পেসশিপে লুকিয়ে পড়ে। আর এরপরে ওই এলিয়েনটা করে কি কারাকে সোজা ইয়েলো হিলস গ্রহে ছেড়ে দেয়। আর এরপর আমাদের সুপার গার্ল বা কারা একটু এগিয়ে গেলেই ক্রেমের স্পেসশিপটা দেখতে পায়, কিন্তু এই গ্রহে পা রাখার সাথে সাথে তার অবস্থা খারাপ হতে থাকে। কারণ এখানে দুটো সূর্য রয়েছে, একটা হচ্ছে ইয়েলো সূর্য, হলুদ সূর্য, আর একটা হচ্ছে সবুজ সূর্য। তবে এই সিনেমাতে আমরা একটা ভুল বলেছিলাম যে ইয়েলো সান শুধুমাত্র পৃথিবীতে পাওয়া যাবে, বাট এরকম নয়, মানে ইয়েলো সান আরো অনেক সৌরজগতে রয়েছে। তো যাই হোক, এরপর গ্রিন সান যখন আসে সেইটা কিন্তু আসলে ক্রিপ্টোনাইটের মতো ওদের জন্য বিষাক্ত ছিল। তো কিছুক্ষণের মধ্যে সে পুরোপুরি দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর তবে ভাগ্য ভালো রুথ ওর সাথে ছিল, রুথ করে কি ওকে তুলে গুহায় নিয়ে যায়। কিন্তু গ্রিন সানের বিষাক্ত বিষ ওর শরীরে খুব দ্রুত ছড়াতে থাকে। আর ঠিক ওই সময়ই কারার পৃথিবীতে আসার প্রথম দিনের কথা মনে পড়ে, যেদিন ক্লার্কের সাথে প্রথম দেখা হয়েছিল। অ্যাকচুয়ালি ক্লার্ক আগে থেকে লোকেশন ট্র্যাক করে রেখেছিল, কিন্তু ওই সময় কারা শুধুমাত্র ক্রিপ্টোনিয়ান ল্যাঙ্গুয়েজ জানতো। তো যখন ক্রিপ্টোনিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলছিল তখন ক্লার্ক বলে, আমি তোমার কথা বুঝতে পারছি না, কারণ আমি কখনো ক্রিপ্টনে থাকিনি, মানে ও তো বাচ্চা বয়স থেকে পৃথিবীতে রয়েছে। তো এই জন্য বলে আমি ক্রিপ্টোনিয়ান ভাষা জানি না। তো এরপর তারা ট্রান্সমিটার দিয়ে কথা বলে আর তারপর মেট্রোপলিস শহরে একসঙ্গে থাকতে শুরু করে। আর এখানে ক্লার্ক কারাকে শেখায় যে কিভাবে মানুষদের মধ্যে তার স্বাভাবিকভাবে থাকতে হবে, মানে ওর ভেতরে যে সুপার পাওয়ার রয়েছে এটা কিভাবে আটকে রাখতে হবে। আর তারপর গল্প আবার বর্তমান সময়ে চলে আসে। তো কারার অবস্থা এখন এত খারাপ হয়েছে যে তার ভেতর অনেক পিপাসা পেয়েছে। তো রুথ করে কি পানি আনতে তখন গুহার বাইরে যখন যায় একটু দূরে নদী দেখতে পায়, কিন্তু যখনই সে পানিটা আনতে যায় নদীতে তখন একটা ভয়ঙ্কর দানব তার উপর আক্রমণ করে এবং এর পরের মুহূর্তেই রুথ নিজেকে একটা খাঁচার ভেতরে বন্ধ অবস্থায় দেখতে পায়, যেটা ছিল ক্রেমের স্পেসশিপে। এবং ওই খাঁচার আরেক পাশে আবার লোবোকেও বন্দী করে রাখা হয়েছিল। আর সে ক্রেমের ফাঁদে পড়ে মূলত বন্দী হয়েছে। তবে এখনো ওর টার্গেট একটাই, যে করে হোক চ্যাটকেও মারবে, মিশন শেষ করতে হবে। তো এই কারণে সে যে কোনো কিছু করতে প্রস্তুত। তো ওই সময় রুথ করে কি লোবোর কাছে সাহায্য চায়, কিন্তু লোবোকে পোলাপান মনে করে ইগনোর করে। কিন্তু কিছুক্ষণ পর সেখানে ক্রেম চলে আসে আর সে রুথের কাছে সুপার গার্লের ব্যাপারে জানতে চায়, কিন্তু রুথ কিছু বলতে রাজি হয় না। এমনকি সে উল্টো ক্রেমের মুখে থুতুও মারে, মানে চিন্তা করে সাহস কি পিচ্ছি। তো যাই এরপর ক্রেম সেখান থেকে চলে যায় আর তারপর রুথ করে কি সেখানে থাকে একটা প্রহরীকে বলে, তুমি যদি আমাকে একটু পানি দাও তাহলে আমি বলে দেবো যে সুপার গার্ল কোথায় রয়েছে। তো এরপর গার্ড করে কি ভেতরে আসলে পানি খাওয়াবি বলে, কিন্তু রুথ তখন ওই গার্ডে গলা চেপে ধরে এবং নগদ মেরে ফেলে। তো এটা দেখে লোবো তো খুব খুশি হয় যে আমি তোকে যত পোলাপান মনে করেছিলাম অত পোলাপান তুই নোস। তো এরপর রুথ করে কি লোবোকে ছাড়ায় এবং তারপর তারা ওখান থেকে বেরিয়ে এগিয়ে যায় এবং রুথ যায় সোজা ওয়েপন রুমে, কারণ সেখানে ওর বাবার তৈরি তরলটা রয়েছে আর সেটা খুঁজেও পায় এবং সে অবাক হয়ে দেখে যে ক্রেম এখানেও অনেক মেয়েকে বন্দী করে রেখেছে। আর এইদিকে আমাদের সুপার গার্ল তো মারাত্মক উইক এবং তার প্রায় মারা যাওয়ার মতো অবস্থা। বাট ওই মুহূর্তেই গ্রিন সান বা সবুজ সূর্য ডুবে যায় এবং ধীরে ধীরে হলুদ সূর্য উঠতে থাকে। তো ইয়েলো সানের সূর্য যখন কারার উপর পড়ে তখনই তার সমস্ত সুপার গার্লের শক্তি ফিরে আসতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে। তার মনে পড়ে কিভাবে তার ভাই সুপারম্যান তাকে সুপার গার্লের কস্টিউম উপহার দিয়েছিল এবং বলেছিল, তুমি এখন আর ক্রিপ্টোনিয়ান নও, তুমি এই পৃথিবীর আশা, ভরসা এবং সাহসের সিম্বল। আর অন্যদিকে আমরা দেখতে পাই রুথ ক্রেমের স্পেসশিপের ভেতরে চলে যায় আর ওই জায়গাতে ক্রেম নিজেদের লোকদের ফাইট দেখছিল। ঠিক তখনই ক্রেমের নজর পড়ে রুথের উপরে এবং সে সাথে সাথে রুথকে ধরে ফেলে এবং ওর বাবার তরল দিয়ে ওকে হত্যা করতে যায়। কিন্তু রুথ এতটুকু ভয় না পেয়ে বলে, যদি আমাকে মারতেই চাস তাহলে আমাকে একা আঘাতে শেষ করে দিস, কারণ আমার ভেতরে যদি প্রাণ থেকে আমি তোকে আবার মারতে চলে আসবো। তো ওকে যখন প্রায় মেরেই ফেলবে তখনই এখানে চলে আসে আমাদের সুপার গার্ল। আর ইয়েলো সানের শক্তিতে তার ভেতরে এখন হরলিক্সের পাওয়ার রয়েছে। তো এরপর সে করে কি পুরো ক্রেম বাহিনী এবং তার দলের উপর ভয়ঙ্কর আক্রমণ শুরু করে এবং রুথ সুযোগ পেয়ে অনেকগুলো স্পেসশিপ নিচে ফেলে দিতে শুরু করে এবং এখানে সুপার গার্ল তার পুরো পাওয়ার দিয়ে ক্রেম এবং তার সবাইকে মানে করে কুত্তা পিটান পিটায়। বাট ওই মুহূর্তে ক্রেম তার নিজের আসল চাল চালে, সে সুপার গার্লের দিকে ক্রিপ্টোনাইটের তীর ছুঁড়ে মারে আর তীর লাগতেই সুপার গার্লের শক্তি আবার কমে যেতে শুরু করে। আর তখন ক্রেম হেসে বলে, আমি দেখো আমি সবসময় এই ধরনের ওয়েপন আমার কাছে রাখি, কারণ প্রত্যেকটা গ্রহের কে কোনটা স্পেশাল তাকে কিভাবে আটকাতে হয় এটা আমি জানি। আর এরপর আমরা দেখতে পাই জ্যাড তার ভয়ঙ্কর অস্ত্র নিয়ে সুপার গার্লকে মারতে আসে, বাট ভাগ্যক্রমে তখন এখানে লোবো চলে আসে এবং এক আঘাতে জ্যাডের কিস্সা শেষ করে দেয় এবং প্রথমবারের মতো
এরপর সুপার গার্ল এবং লোবো অ্যাজ এ টিম হিসেবে লড়াই শুরু করে এবং দুজনে মিলে ক্রেমের পুরো গ্যাংকে ধ্বংস করে দেয়। তো লোবো এখানে পুরো স্পেসশিপে অনেকগুলো বোমা বসিয়ে দেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই চারপাশে ভয়ঙ্কর ব্লাস্ট হতে থাকে আর ব্লাস্টের কারণে সুপার গার্ল স্পেসশিপের সাথে নিচে পড়ে যেতে থাকে। তো এর মাঝে রুথ আবার ক্রেমের সামনে চলে আসে আর সে তরল বের করে ওকে যখন মারতে যাবে তখনই সুপার গার্ল ওকে থামিয়ে দেয় এবং বলে রুথ এটা করো না, ওকে মেরে ফেলে তুমি কখনোই শান্তি পাবে না, বরং সারা জীবন তোমার পরিবারের কষ্ট আর এই ঘৃণার বার্ডেন তোমাকে বয়ে বেড়াতে হবে, তোমার এই ঘৃণা জিনিসটা এখনই শেষ করে সামনে এগিয়ে যেতে হবে। তো এরপর রুথ কিছু সময় ভাবে এবং ক্রিমকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে সে স্যাড হয়ে বাকি সব মেয়েদের কাছে চলে যায়। আর এরপর সুপার গার্ল করে কি ক্রিমের কাছে রাখা সেই অ্যান্টিডোটটা তুলে নেয়, বাট ক্রিম তখন হেসে বলে দেখো আমাকে বাঁচিয়ে রাখা তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল হবে, কারণ আমি এমন একটা মাল যে সময়ের সাথে সাথে আরো শক্তিশালী হব। তো এই কথা শুনে সুপার গার্ল বুঝতে পারে যে এই মালটাকে যদি ছেড়ে দেই তাহলে মালটা আরো শক্তিশালী হয়ে আসবে, তো একে মারতেই হবে কার জন্য, আমার কুকুর ক্রিপ্টোর জন্য এবং এই সব মেয়েদেরকে বাঁচানোর জন্য। তো সে করে কি তরোয়ালটা ক্রিমের গলার মধ্যে ঢুকিয়ে দেয় এবং নিজের হাতে রুথের ফ্যামিলির বদলা নিয়ে নেয়। আর দূর থেকে দাঁড়িয়ে এইসব লোবো দেখছিল এবং সে একটা মুচকি হেসে সেখান থেকে চলে যায়। বাট আমার এখানে একটা প্রশ্ন, সুপার গার্ল তুই এত ভালো মানুষ, তুই ওকে কেন মারলি? মানে লজিক কি এখানে? এই সিনেমাটাই করছে কি বেশি ভালো শাস্তি গিয়ে, মানে ওই যে বাচ্চাদের খুনাখুনি দেখানো যাবে না, ডিজনি টাইপের একটা কিছু করতে গিয়ে সিনেমার মোটিভটা নষ্ট করে ফেলেছে। মানে প্রত্যেকটা সুপারম্যান সিনেমাতে সুপারম্যানকে অতিরিক্ত ভালো মানুষ দেখায়, মানে বাংলাদেশের সাবানা, যেটা খুবই বিরক্তিকর, ব্রুটাল বলে কোনো জিনিস সুপারম্যানে পাইবা না তুমি। আর এই জন্য সুপারম্যান সিনেমা অলওয়েজ ফ্লপ করে। তো যাই হোক ক্রেম তো শেষ ওর কাছ থেকে অ্যান্টিডোটটা পেয়েছে। এরপর সুপার গার্ল করে কি দ্রুত ডক্টরের কাছে পৌঁছায় এবং ডক্টরের সাহায্যে ক্রিপ্টোকে সে অ্যান্টিডোটটা দেয়। তো কিছুক্ষণের মধ্যেই ক্রিপ্টো পুরোপুরি সুস্থ হয়ে ওঠে এবং সে খুশিতে সুপার গার্লের উপর লাফাতে শুরু করে এবং তারা আবার একসাথে হয়ে যায়। আর এটা দেখে রুথও খুব খুশি হয়। তো এর 2 দিন পরে রুথ আর সুপার গার্ল ঠিক করে যে রুথ তার বাবার প্ল্যানটাই থাকবে, মানে রুথের বাবার যে একটা ইঞ্জিনিয়ার ছিল ও ইঞ্জিনিয়ার হবে এবং ওর বাবার যে ওয়েপন বানানোর একটা লিগেসি ছিল সেটা চালিয়ে যাবে। আর এরপর সুপার গার্ল বলে আচ্ছা ঠিক আছে, তবে আমার বার্থডে পার্টি কিন্তু এখনো শেষ হয়নি, তোমার যদি ইচ্ছা হয় তুমি কিন্তু আমার সাথে ঘুরতে যেতে পারো। রুথ বলে হ্যাঁ চলো ঘুরতে যাই। এরপর রুথ আর সুপার গার্ল এবং ক্রিপ্টো 3 জন মিলে করে কি স্পেসশিপে বসে এবং খুশি মনে পার্টি করতে বেরিয়ে যায়। আর এর কিছু সময় পরে সুপার গার্ল চলে আসে পৃথিবীতে সুপারম্যানের অ্যাপার্টমেন্টে এবং সুপারম্যানকে বলে ভাই আমি ফিরে এসেছি আর এখন থেকে এখানেই থাকবো, কারণ তোদের পৃথিবীতে অনেক সমস্যা থাকলেও তোদের পৃথিবীর বেস্ট কয়েকটা জিনিস রয়েছে, ফেসবুক রয়েছে, টিকটক রয়েছে, ইউটিউব রয়েছে, যেটা আবার অন্যান্য গ্রহে নেই, তো এই জন্য আমি এখানেই থাকবো। তো সুপার বলে আচ্ছা ঠিক আছে, তো কোনো চিন্তা নাই, তোর আমি হাই স্পিড ওয়াইফাই দিয়ে দেবো, একটা আইফোন 17 কিনে দেবো, খুশি তো? তো সুপার গার্ল বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু ভুলেও কিন্তু আমাকে কলেজে ভর্তি করাবি না, তাহলে কিন্তু আমি থাকবো না। সুপারম্যান বলে না সমস্যা নেই, কলেজ টলেজ তোর করতে হবে না, তুই খালি টিকটক দেখবি সারাদিন মোবাইল বসে। তবে এরপর সুপারম্যান বলে সবই ঠিক আছে, কিন্তু তোর কুত্তা কিপ্টো কই থাকবে? ও তো প্রতিদিন আমার রান্নাঘরে 12টা বাজিয়ে দেয়। তো এটা শুনে সুপার গার্ল বলে যেখানে আমি থাকবো সেখানেই তো থাকবে, আর এটা বলে তারা হাসতে শুরু করে। আর তারপর তারা দুজনেই ক্রিপ্টোকে নিয়ে একটা নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। তো যাই হোক 2000 কোটি টাকা বাজেটে একটা সিনেমা তৈরি করেছে, ভিজুয়াল টিজুয়াল সবই ঠিক আছে, কিন্তু কাহিনীতে দম এত কম কেন আমি এটাই বুঝলাম না। সুপারম্যানের যে সিনেমাটা এসেছিল এই বছরই সেটা অনেক বেটার ছিল। আরেকটা বিষয় এখানে না বললেই নাই, 2023 সালে দ্য ফ্ল্যাশ নামে যে সিনেমাটা এসেছিল ওইটাই যে সুপার গার্ল দেখানো হয়েছিল, ও ওকে সুপার গার্ল মানিয়েছিল, মানে খুমাখামি ভিলেন মানে খুব ভালো লাগতো, কিন্তু ওকে কোন হিসেবে সুপার গার্ল নিচ্ছে আমি নিশ্চিত নই। ও সুপার গার্ল চরিত্রটাকে জাস্ট রুইন করে ফেলছে। ওই শাসা ক্যালি নাকি কি, যেটা 2023 ফ্ল্যাশের সুপার গার্ল, আমি একটু রিকোয়েস্ট করবো এডিটরকে দেখানোর জন্য, ও থাকলে এই সুপার গার্লটা আরো সুন্দর হতো, তবে কাহিনী এর চেয়ে আরো বেশি টুইস্ট আরো বেশি বেটার হতে পারতো। অনেক কিছু হয়েছে যে এটা আসলে একেবারে বেশি ইজি হয়ে গেছে, মানে ভিলেন যত কঠিন হবে, যত বিষয়টা কমপ্লেক্স হবে তত বেশি ভালো লাগে। তো সুপারম্যান সুপার গার্ল সিনেমার সমস্যাটা কি, নায়ক হচ্ছে অতিরিক্ত শক্তিশালী, কিন্তু সেই হিসেবে একটা ভিলেন ক্রিয়েট করতে পারে না ওদের বেশিরভাগ সিনেমাতে। তবে ম্যান অফ স্টিল যে সিনেমাটা ছিল সুপারম্যানের, ওটা আমার চোখে দেখা সবচেয়ে সেরা সিনেমা ছিল। মানে হেনরি ক্যাভিলের যে সুপারম্যান ম্যান অফ স্টিল 2013-তে এসেছিল, ওটা আমার মতো সবচেয়ে বেস্ট সুপারম্যান ছিল। তো ওটাও বানাতে খরচ করেছিল অনেক 2500 কোটি টাকা, আর বক্স অফিসেও ভালো আয় করেছিল, বক্স অফিসে আয় করেছিল ওটা প্রায় 7000 কোটি টাকার মতো, 7-8 কোটি টাকা। তবে এর পরের যে সুপারম্যান সিনেমাগুলো এনেছে ক্যারেক্টারটাও আমার অনেক ভালো লাগে না, মানে অভিনেত্রীগুলো ভালো লাগে নাই এবং কাহিনীগুলো ওইরকম হয় না আর কি। সুপারম্যান ক্যারেক্টারকে আসলে এই ডিসি ডোবাচ্ছে দিন দিন, ব্যাটম্যানকে উঠাতে পারলেও সুপারম্যানকে উঠাতেই পারছে না ওরা। তো আমি তাই নিচ্ছি, তোমাদের কাছে সিনেমাটা কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে এবং প্রতিদিন কিন্তু এখন নতুন সিনেমাগুলো আসছে, 2026 সালের সব সিনেমাগুলো আসছে। তো চ্যানেলের সাথে তোমরা রেগুলার থেকো এবং আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে স্যাভেজ অন নামে, সেটা একটু ঘুরে এসো, কোনো প্রোডাক্ট তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই নেওয়ার চেষ্টা করো এবং খুব শীঘ্র আমরা একটা ক্যাম্পেইন চালাবো এবং আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা আমরা কোলাবোরেশনে যাবো আর কি, বড় একটা ইনভেস্টরের সাথে। তখন হয়তো আমাদের হাতে এটার মালিকানা থাকবে না, কিন্তু আমরা অনেক বড়ভাবে গ্রো করতে পারবো। তো বিদায়ের আগে সবসময় একটা কথা থাকবে, আমাদের অলওয়েজ সাপোর্ট করে যেরকম সাপোর্ট করে এসেছো। আল্লাহ হাফেজ।